গল্পের নাম হৃদয় দিয়ে হৃদয় ছুব, লেখনীতে রিয়া আফরোজ। গল্পের দ্বিতীয় অংশ। ড্রয়িং রুমে এত আড্ডার ভিড়ে আচমকা উঠে গেল শশী। পেছন থেকে মরিয়ম বেগম বললেন, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? না আম্মু, একটু মাথা ধরেছে, তাই রুমে যাচ্ছি। ঠিক আছে মা, আর শোন, একটা মুভ রাখা আছে ড্রয়ারে, লাগিয়ে নিস, দেখবি আরাম লাগবে। ঠিক আছে আম্মু বলে শশী চলে গেল তার রুমে। এইদিকে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো শাওন। শাওন সম্পর্কে রেহানা চৌধুরীর মেয়ে, শারমিন চৌধুরীর ছেলে। তেনার ছোট একটা মেয়েও আছে, ইমরা শারমিন চৌধুরী। গত 30টা বছর যাবৎ চৌধুরী বাড়িতে পা রাখেননি, কারণ মা আর ভাইদের বিরুদ্ধে গিয়ে তিনি তার প্রেমিককে বিয়ে করে নিয়েছিলেন। ছেলে ছিল পেশায় সাংবাদিক, যা চৌধুরীদের পছন্দের বাইরে। সে থেকে তিনি আজও চৌধুরী বাড়িতে পা রাখেননি। তবে শাওনের চৌধুরী বাড়িতে প্রতিনিয়তই আসা যাওয়া থাকে। চৌধুরীরা বোনের উপর রেগে থাকলেও ভাগিনার উপর তো আর তাদের কোনো ক্ষোভ নেই। শাওন মামাদের ভীষণ প্রিয় একজন ছেলে। ইমরাকেও চৌধুরীরা ভীষণ ভালোবাসে, তবে ইমরার আসা যাওয়া একটু কমই হয় বললেই চলে। সবার চোখে ফাঁকি দিয়ে শাওন চলে গেল শশীর রুমের দিকে। মূলত চৌধুরী বাড়িতে তার আসা যাওয়ার উদ্দেশ্যই হলো শশী। তবে মামাতো ভাই বোনদের সাথেও তার বেশ চলে। শশীকে ছোট থেকেই শাওন পছন্দ করে বললে ভুল হবে। শশীতেই যেন তার প্রাণ সীমাবদ্ধ রয়েছে, তবে মামাদের ভয়ে সেটা কখনো প্রকাশ করতে পারেনি। শশীরও শাওনকে বেশ পছন্দ করে। কথাটা রূপকথা, খুশি, তুলি, সেহরান সবাই জানে, কারণ তাদের সব ভাই বোনদের প্রাণ এক সুতোই বাঁধা। শাওন অভ্রর থেকে 1 বছরের বড়, তবে রূপকথা থেকে 1 বছরের ছোট। রুমে শশী আলো জ্বালিয়েই রেখে শুয়ে পড়েছে। হঠাৎ পেছনের দরজায় শব্দ পেতেই শশী ভয়ে উঠে বসল। অতঃপর প্রশ্ন ছুড়ল, কে কে ওখানে? কোনোরকম প্রতিক্রিয়া না পেয়েই শশী উঠে দাঁড়ালো। আচমকা পেছন থেকে কেউ একজন শশীকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিল। জান, আমি কলিজা রে, তোরে অনেক মিস করছিলাম। শশী চিনতে পেরে রাগান্বিত হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে। রাগ করেছিস জান? আসলে এতদিন কাজের চাপে আর আসতে পারিনি, তবে এইবার পাক্কা প্রমিস, এমন আর ভুল হবে না। এইবার তো একটু আদর করতে দে জান, একদম ছুবে নামায়। আমি রাগ করে আছি, তা কি দিলে রাগ কমবে আমার জানটার? কিছু না। তাই? শশী আর কিছু বলল না। শাওন পকেট থেকে কয়েকটা চকলেট দিয়ে বলল, জান তোর জন্য এনেছি, এটা নিবি না? শশী অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, লাগবে না আমার। রাগ করিস না জান, বললাম তো এবার থেকে আর এমন ভুল হবে না, প্রমিস। এই তোকে ছুঁয়ে বলছি। শশীর মুখে এবার একটা মলিন হাসি। শাওনের শার্টের কলার ঠিক করতে করতে বলল, আর কদিন এভাবে? ভালো লাগছে না আমার। তুমি কবে একটা জব করবে আর আমার আব্বুকে আমাদের বিষয়টা জানাবে? শাওন শশীকে পেছন থেকে জড়িয়ে উত্তর দিল, আর কটা দিন ওয়েট কর, এই তো পেয়েই যাব। শশী শাওনকে নিয়ে বসালো বিছানায়। জান, আম্মু বলেছিল তুই একদিন খুশিকে নিয়ে আমাদের বাড়িতে যেতে। কথাটা শুনে শশীর মুখটা ভার হয়ে এলো। বাবা দিবে না গো, তুমি তো আসো, কিছু বলে না। তবে আব্বু আর বড় আব্বু আর ছোট আব্বু অনেক রেগে আছেন ফুফির উপরে। এখন যদি যাওয়ার কথা বলি তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। শাওন শশীর কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, ঠিক আছে আমি আসছি, তুই রেস্ট কর। নিচে না বলে এসেছি, মামিরা এতক্ষণ হয়তো আমাকে খুঁজছে। শশী একটু মলন হেসে বলল, ঠিক আছে। খুশি একদিকে এই দিকেই আসছে, শাওন সিঁড়ির দিকে। হঠাৎই দুজনের সাক্ষাৎ হয়ে যায়। শাওন ভাইয়া তুমি? হ্যাঁ রে ময়না পাখি, কেমন আছিস? আমি তো হেব্বি ছিলাম, তবে এখন আর নেই গো। ওমা, কেন? এই যে অব্র ভাই আবার দেশে ফিরল, এখন তো তার রুমেই যাচ্ছিলাম। ওমা তাই? কি জন্য? একটু পড়াশোনা করতে। ওমা ভালো তো, যা পাখি, গিয়ে পড়াশোনা কর। খুশি বেনুনিটা একটু নাড়াচাড়া করে খিলখিল করে হেসে বলল, তা আমার জন্য কি নিয়ে এসেছো গো ভাইয়া? শাওন পকেট হাতিয়ে বলল, যাহ বাবা, তোর জন্য কিছু নিয়ে আসতে তো ভুলেই গিয়েছিলাম। খুশি মুখ বোচা করে বলল, তুমি আর আমায় আগের মতো ভালোবাসোই না ভাইয়া, তাই তো কিছু নিয়ে এলেন আমার জন্য। যাও, কথাই বলবো না তোমার সাথে। আরে আরে, করে কি? ছোট পাখিটা দেখি রাগও করে। দাঁড়া, তোর জন্য তো চকলেট নিয়ে এসেছি। খুশির হাতে দিয়ে বলল, এতে চলবে? খুশি এখনও মুখ বোচা করে আছে। একটাতে হবে না ভাইয়া, আমাকে আরও চকলেট না দিলে তুমি যে আপুর সাথে ইটিস পিটিস করতে এ বাড়িতে আসো, সেটা আমি আব্বুকে জানিয়ে দেবো। আরে না না পাখি, বলিস কি? কটা চাই তোর? আরও দাও। শাওন পকেট থেকে আরও কটা চকলেট বের করে বলল, নে বোন নে, এ কটাই ছিল। কয়টা তোর বোনকে দিয়েছি, আর বাকিগুলো তুইই রাখ। তাও মামাকে বলিস না যেন। ঠিক আছে বলে খুশি আপন মনে খুশিতে চলে গেল অভ্রর রুমের দিকে। বাহির থেকে দরজা নক করল খুশি। ভেতর থেকে ফোন দেখেই অভ্র টের পেল খুশি এসেছে।
তার রুমের বাইরে সিসিটিভি ফুটেজ কানেক্ট করা রয়েছে। বাইরে থাকা সব সময় 8 বছরের কেউই তার রুমে প্রবেশ করেনি। অভ্র ছোট থেকেই একাকিত্বে চলাফেরায় অভ্যস্ত। নিজের মতো চলতে ভীষণ ভালোবাসে সে। বাড়িতে অভ্রর রুমটা সবচেয়ে বড় আর আকর্ষণীয়। অকারণে অভ্রর রুমে প্রবেশ করা তার রুলসের বাহিরে। সেই জন্য দরজায় সে লক সিস্টেম করে দিয়েছে। সে ব্যতীত অন্য কারো তার রুমে প্রবেশ করার সাধ্যের বাইরে। সেই লক কখনো ফিঙ্গার কখনো পাসওয়ার্ডে ব্যবহার করা যায়। আপনা আপনি দরজা খুলে যাওয়াতেই খুশি কিছুটা অবাকই হলো। প্রথমে বেড়ালের মতো উকি দিয়ে ভেতরে অবস্থান বোঝার চেষ্টা করলো। এরপর তার স্থির পা জুড়িয়ে ভেতরে প্রবেশ করালো। অভ্র কোথাও দেখতে না পেয়ে সোজা ভেতরে ঢুকে গেল। দরজা আবার আপনা আপনি বন্ধ হয়ে গেল। খুশি একটু কেঁপে উঠলেও আস্তে আস্তে আতঙ্ক মস্তিষ্ক নিয়ে সামনে এগোলো। সেখানেও অভ্রের কোনো ছাপ নেই। হঠাৎ ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসতেই খুশি বুঝতে পারল অভ্র ফ্রেশ হচ্ছে। খুশি বইগুলো টেবিলে রেখে বিছানায় বসে থরথর করে কাঁপতে লাগলো। তার জন্য যে কি শনি মঙ্গল অপেক্ষা করছে কে জানে। এমনিই তো মায়ের হাতের খেলো কিল, সে কথা মনে হতেই বেচারির দুঃখে কষ্টে বুকটা ফেটেই যাচ্ছে। অভ্র দোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। প্রশ্ন ছুড়ল খুশির দিকে, আজকে কোচিংয়ে গিয়েছিলি? হ্যাঁ না মানে হ্যাঁ। এই কি না হ্যাঁ মনে করে যাচ্ছি, সঠিক করে বল। আসলে হয়েছে কি অভ্র ভাই, আজকে পেটে খুব ব্যথা করছিল, সেজন্য আর যাওয়া হয়নি। সত্যি তো? একদম আপনার দিব্যি। অভ্র ভ্রু কুঁচকে বলল, তুই দেখছি আমাকে মারার জন্য অজু করে বসে আছিস। খুশি মুখ কুঁচকে বলল, অভ্র ভাই তো উজু করে নামাজ পড়ার জন্য, আর তুই বসে আসিস আমাকে পটিয়ে দেওয়ার জন্য। খুশি আর কিছু বলতে যাবে অমনি গম্ভীর কণ্ঠে অভ্র বলল, কান ধর। কেন অভ্র ভাই? তুই ধরবি নাকি আমি আসবো? খুশি কাঁদো কাঁদো মুখ করে বলল, কেন অভ্র ভাই? আজকে কোচিং ফাঁকি দেওয়া প্লাস আমাকে উপরে উঠানোর প্ল্যানের অপরাধে। আপনাকে উপরে পাঠাতে নয়। কথাটা শেষ করার আগেই অভ্র উঠে বলল, একটু আগে বাড়ি ঢোকার সময় বাগানের পথে কয়েকটা মোটা তাজা লাঠি পরে থাকতে দেখেছিলাম। ওরা মনে হয় খুব মিস করছে আমায়। যাই এক্ষুনি একটু সাক্ষাৎ করে আসে। না 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 অভ্র ভাই, এই তো ধরছি কানে। আমি ধরছি তো। খুশি শব্দ করে কান্না করে দিয়ে বলল, এরা সবসময় আমার মারার ভয় দেখায় কেন? অভ্র মুখ কপাল কুঁচকে খুশির কান্না দেখছিল। খুশি চোখ জুড়ো দুটো হাতের উল্টো পৃষ্ঠে মুছেই কান হাতে রাখলো। উহু, এভাবে নয়, এক পা উপর করে কান ধর, নয়তো স্কেল দিয়ে পিঠের চিহ্ন ফেলে দিল বেয়াদব। সোজা হয়ে কান ধর। খুশি কানে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলল, বাড়িতে আপু ভাইয়ারা থাকতে আমাকেই এত শাসন করে কেন তুমি? আমার পিছেই লাগো কেন? কি 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 বললি তুই? না 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 কিছু বলিনি। ওরা মানুষের মতো মানুষ হয়েছে, এদের শাসনের প্রয়োজন নেই। হোসনি তুই শুধু, তাই তোকে শায়েস্তা করতে চলে এলাম। এদিকে রেহানা চৌধুরী তুলিকে বললেন অভ্রকে ডেকে দিতে। তুলি ভয়ার্ত চোখ দিয়ে বলল, দাদিমণি এখন আমি যাব না, উপরে অভ্রভাই খুশিয়াপুর ক্লাস নিচ্ছে, আমি গেলে আমারও নেওয়া শুরু করে দেবে। এমনিই ভালো আছি, তুমি যাও। রেহানা চৌধুরী বিরক্তি নিয়ে বললেন, একটাও কাজের না, সেই আমাকেই যেতে হবে। রেহানা চৌধুরী চলে যেতেই তুলি হাতে থাকা পপকর্নের বাটিটা নিয়ে বসলো সোফায়, আর উপরের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, কি জানি বেচারি খুশিয়াপিটার উপর দিয়ে কি পরিমাণ অভ্র টর্নেডোর পূর্বাভাস বয়ে যাচ্ছে। এরই মধ্যে ড্রয়িং রুমে হাসতে হাসতে প্রবেশ করলো সেহরান আর শাওন। তুই ভাই ফোনে কি যেন দেখছে আর হাসাহাসি করছে। ভাইয়াদের এদিকে আসতে দেখে তুলি চলে গেল নিজের রুমে। হঠাৎ শাওন ফোনের স্ক্রিনে এক তরুণীর অশালীন পিক দেখে বলল, জানিস কি সেহরান, ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষায় সব ধরনের গালি শিখেছিলাম, কিন্তু চর্চা করার অভাবে অধিকাংশ গালিই ভুলে যেতে বসেছি। মাঝে মাঝে কিছু পোস্ট দেখলে মন চায় গালিগুলা পুনরায় চর্চা করি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি কিছু বন্ধু আর আত্মীয় স্বজনদের স্ক্রিনশটের ভয়ে তা করা হয়ে ওঠে না। আমাদের ঐতিহ্যবাহী গালিগুলো আজ বিলুপ্তির পথে। আমি হতাশ। তা বলে একটা গালি ছুড়ে দিল। ঠিক তখনই শাওনের ফোনে একটা কল এলো। ফোনে কানে নিতেই শাওন স্যাত করে উঠল। ফোনের অপর পাশে লোকটিকে বলতে লাগলো, ভালো মানুষই চো দাও মাঙ্গের নাতি, একদম এক থেরাপি দেবো, মনে রাখবা এই শাওনকে। বলেই তড়িঘড়ি করে আবার বেরিয়ে গেল। নোট: লেখিকা শাওনের চরিত্রে অকথ্য আর কিছু ভায়োলেন্স শব্দ ব্যবহার করেছে। শাওন আলাদা পরিবেশে বড় হয়, তার চরিত্রে কিছুটা অকথ্য আর ভায়োলেন্সের শব্দ ব্যবহৃত হয়। কেউ সহ্য করতে অক্ষম হলে এড়িয়ে চলবেন। শাওন চলে যাওয়ার পথে সেহরান অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল।
এ ছেলেটার হলোটা কি? এ সময় সবসময় সব মানুষ কি এত গালিগালাজে ব্যস্ত থাকে কেন? বলেই নিজের রুমের দিকে চলে গেল। খুশির কান্না দেখেই অভ্র উঠে আসলো সোফা থেকে। এতক্ষণ সে ল্যাপটপ হাতে কী যেন করছিল, আবার মাঝে মাঝে খুশির দিকেও নজর রাখছে। বাহির থেকে কারো দরজা নক করার শব্দ পেয়ে খুশির দেহে প্রাণ ফিরে এলো। হয়তো দাদিমণি, নয়তো বড় আব্বু, কেউ একজন তো হবেই। এইবার হয়তো তার শাস্তি মওকুফ হতে পারে। অভ্র বিরক্তি নিয়েই উঠল। যেই খুশি পা বাড়াবে, অভ্র গম্ভীর কণ্ঠে বলল, পা নামাবি না, নয়তো পা ভেঙে দিব। তুই কান ধরেই দাঁড়িয়ে থাক, আমি দেখছি। দরজাটার লকে টাচ করতেই ভেতর থেকে খুলে গেল। রেহানা চৌধুরী ভেতরে পা রাখতেই কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখল খুশিকে। রেহানা চৌধুরী বুঝতে আর বাকি নেই, নিশ্চয়ই মেয়েটা অভ্রর অবাধ্য হয়েছে, ফলস্বরূপ এই শাস্তি হয়েছে তার। তিনি মুখে মুচকি হাসি রেখেই বললেন, দাদুভাই, তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। আর খুশি দিদিমণি, তুই এইবার আয়। খাঁচা থেকে পাখি মুক্ত হলে যেমন এক ছুটে পালায়, খুশির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সে মনে মনে বলতে লাগলো, পালা খুশি পালা, জীবন বেঁচে থাকলে আর এই হিটলার অভদ্র পুরুষের সামনে পড়বি না তুই। সে এক ছুটে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে গিয়ে হাঁপাতে লাগলো। তারই মধ্যে কারো টোকা দেওয়ার শব্দ পেল দরজায়, কিন্তু ভয়ে খুলছে না সে। বাহির থেকে শশীর কণ্ঠস্বর ভেসে আসতেই খুশি দরজাটা আলতো করে খুলল। কী রে, দরজা আটকেছিলি কেন? কিছু হয়েছে? না আপু, আমি এখন ঘুমাবো, পায়ে ভীষণ ব্যথা। ওমা, কী হয়েছে তোর পায়ে? তেমন কিছু না আপু। খুশি ঠোঁট উল্টে কান্না করে বলল, ওই অভদ্র বেটা আমার কান ধরিয়েছে। কথাটা শুনে শশীর হাসি পেলেও সে মুখ চেপে হাসি আটকে রাখলো। নিশ্চয়ই কিছু করেছিস? না আপু, আজকে কোচিং যায়নি সেজন্য। একদম বেশ করেছে অভ্র ভাই, তোর তো ভাগ্য ভালো, এখনও তুই সুস্থ আছিস। আম্মু যদি জানতে পারে তাহলে কি হবে জানিস? আর ভয় দেখার কাকে কেন আপু? এমনি অভ্র ভাইয়েরটা কি কম হয়েছে নাকি? শশী মুখ টিপে বলল, নে এখন শুয়ে পড়। না না। কেন? কারণ আমি ঘুমালে কেউ একজন আসে আমার রুমে, আমি স্পষ্ট অনুভব করতে পারি। কেউ আমার কানের কাছে কিছু ফিসফিস করে, তবে ঘুম ভাঙতেই আর কাউকেই দেখতে পায় না। বাজে বকিস না তো। না আপু, আমি সত্যি বলছি, কেউ স্পর্শ করে আমায়। শশী আগ বাড়িয়ে এক মুহূর্ত আর ব্যয় করল না, কারণ সে জানে খুশি একটু চঞ্চল হলেও ভীতু প্রকৃতির। বোনের এভাবে চলে যাওয়াতে বেচারি খুশির ভীষণ কষ্ট লাগলো। তার দিকটা কেউই বুঝতে চাইল না। নিশ্চয়ই কেউ একজন আছে যে প্রতি রাতে তার রুমে আসে, ঘুমের মাঝে সে কিছু অনুভব করতে পারে। তবে এটা কাকে বোঝাবে, কিভাবে বোঝাবে সে? আর চার পাঁচ না ভেবে বালিশে মাথা রাখলো খুশি। রুমটা তার ভারী ঠেকছে। ভয় করলেও কি, কেউ কি আসে তার কথা বোঝার মতো? তবে ভয় নিয়ে কি আর ঘুম হয়? তাও বেচারি ভয় নিয়েই চোখের পাতা এক করার চেষ্টা করলো। আজকেও রাতে সে কিছু একটা আন্দাজ করলো। তার চোখের পাতা পিটপিট করে কাঁপছে। পাশ থেকে কাঁথা মুড়িয়ে দিল গায়ে। পা থেকে মাথা অবধি কাঁথা মুড়িয়ে কোনোরকম শুয়ে পড়ল সে। অভ্র রুমে রেহানা চৌধুরী দাঁড়িয়েই বললেন। অভ্র ল্যাপটপ কোলে নিয়ে বসলো, তারপর বলল, বসো দাদিমণি। না দাদুভাই, রাত হয়েছে, তোমার শোবার সময় বিরক্ত করব না। অভ্র ল্যাপটপ থেকে পলক সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো রেহানা চৌধুরীর দিকে, আবার ল্যাপটপে দৃষ্টি রেখেই বলল, তোর জন্য তো কী জন্য এলে? তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই দাদুভাই। বলতে পারো, শুনছি। তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, আসলে হয়েছে কি? অভ্র ল্যাপটপে দৃষ্টি রেখেই বলল, বলে ফেলো দাদিমণি। তিনি একটু কেশে বললেন, তুমি রাগ করবে না তো দাদুভাই? না। তাহলে বলছি। দাদুভাই, সেদিন কি কিছু হয়েছিল? না মানে তুমি রেগে বাড়িতে প্রবেশ করলে যে, তাই। দাদিমণি, তোমার জন্য কিছু জানার থাকলে বলতে পারো। তিনি মুখ ভারী করেই বললেন, আমি তো এটাই জানতে চাচ্ছি দাদুভাই। জানাটা কি খুব জরুরি? হ্যাঁ দাদুভাই। বলে ফেলো তো, কী জন্য রেগেছিলে তুমি? আর কার উপরই বা রেগেছিলে? কারো উপর নয়। তাহলে এভাবে রেগে বাড়িতে প্রবেশ করলে কেন সেদিন? এমনি। নিশ্চয়ই কারণ আছে। না। তাহলে? এমনি। রেহানা চৌধুরী বেশ বুঝতে পারলেন তার ঘাড়তারা নাতি এখন কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয়। বেশি কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই এ সময় চলে যাওয়াই উত্তম। ঠিক আছে দাদুভাই, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি। রেহানা চৌধুরী বেরিয়ে যেতেই অভ্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা বন্ধ করে দিল। আবার গিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। খুব ব্যস্ত দেখাচ্ছে তাকে। সকালে সুন্দর মিষ্টি সুবাসে চৌধুরী বাড়ি মো মো করছে। চৌধুরীর গিন্নিরা সে ভোরেই উঠে পড়েছেন, কারণ চৌধুরীর কর্তারা সকাল সকাল নাস্তা সেরে অফিসে বেরিয়ে পড়েন। চৌধুরী গিন্নিদের সঙ্গে মালাও হাতে হাতে সব করে দিচ্ছে।
তবে রাবেয়া সেই সকালে রুটি বেলতে বসেছিল, এখনও সেই কাজেই ব্যস্ত আছে সে। তার জন্য নাজনীন বেগমের কাছে মাঝে মাঝে বকুনিও খাচ্ছে। শশীর প্রতিদিন সকালে উঠে পড়ার অভ্যাস। সে রাতে খুশির সঙ্গে ঘুমায় না, কারণ এই মেয়ে সারা রাত বকবক করেই রাত পার করে দিবে, নয়তো ঘুমের মাঝেই গায়ে পা তুলে দিবে। রাতে একটু ঘুমাতে দেরি হলে শশীর সকালে উঠতে দেরি হয়ে যায়, যার জন্য সে খুশির সাথে ঘুমাতে চায় না। এদিকে বেলা 8টা বেজে গিয়েছে, খুশি আজ তাড়াতাড়ি উঠে পড়েছে। এই মেয়ে বরাবরই ঘুমে যতখানি গাধা, তুলে নিয়ে নদীতে ফেলে দিলেও টের পাবে না। তবে আজ 8টা নাগাদ উঠে পড়ল। সে ঘড়িতে চোখ বুলাতেই চোখ বড় বড় হয়ে গেল তার। আরে বাহ খুশি, আজ তো দেখছি তুই ভোরেই উঠে গিয়েছিস। যাই নিচে গিয়ে পরিস্থিতির কি অবস্থা। নিশ্চয়ই আম্মু আজ বেশ খুশি হবে। আজ তো তাড়াতাড়ি উঠে পড়েছি, হি হি। না না, যাই নিচে, দেরি হয়ে গেছে। খুশি হাই তুলে দরজার সামনে দাঁড়াই। পেছন থেকে অভ্র সেদিকেই আসছে। খুশি সেটা লক্ষ্য করেনি। সে বাড়তে যাবে, অমনি অভ্রর ডাক আসে, এই খুশি। খুশি পেছন ফিরে তাকাতেই অভ্রকে দেখে 2 হাত মুখ আড়াল করে চেষ্টা করলো। এই অভ্র ভাই, দেখে ফেললো নাকি? অভদ্র পুরুষ, তোর এই দিকেই আসতে হলো? সকাল সকাল এই লোকটার মুখ দেখতে হলো? নিশ্চয়ই আজকের দিনটা খারাপ যাবে আবার। খুশি হাত দিয়ে মুখ আড়াল করেই কেটে পড়তে পা বাড়াবে, অমনি অভ্র পেছন থেকে বলে উঠল, শুনতে পারছিস না ইডিয়েট? খুশি পেছন ফিরে তাকাতেই দেখলো এতক্ষণে তার অভ্র বেশ কাছেই এসে পড়েছে। সে মিকি হেসে বলল, কিছু বলবেন অভ্র ভাই? তোকে না ডাকছি, পালাচ্ছিলি কেন তুই? কই না তো। নিশ্চয়ই আবার কিছু করেছিস? না না অভ্র ভাই, এবার তো কিছু করিনি। তাহলে কাসুমাসু করছিস কেন? যা আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। আর শোন, কড়া ফ্লেভারে সুন্দর করে বানিয়ে নিয়ে আসবে, বুঝলি? ঠিক আছে অভ্র ভাই। এইদিকে রেহানা চৌধুরীও বসেলেন ডাইনিংয়ে। শাওনের খোঁজ করতেই পাশে বসা সেহরান উত্তর দিল, দাদিমণি আমি দেখছি বলেই কল দিল শাওনকে। পরপর 2বার রিং হলো, শাওন কল ধরছে না। পরবর্তীতে দিতেই এইবার কলটা রিসিভ হলো। আরে মিয়া, কই তুমি? কেন, কি হয়েছে? তুমি একবার বাড়িতে আসো তো। কেন? কেন পরে দাদিমণি বলতে আসতে। ঠিক আছে পাগলা, আমি এক্ষুনি আসছি। কলটা কাটতেই শাহাদাত চৌধুরী জিজ্ঞেস করলেন, ও কোথায় আছে? মেজব্বু, শাওন ভাই তো রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শুরু করো। সেরান আর কিছু বলল না, সে আপন মনে খাওয়া শুরু করলো। এদিকে শাওন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে। তবে বেখেয়ালিতে হাঁটতে গিয়ে কারো উপর পা লাগলো। লোকটি মুহূর্তে লাফিয়ে উঠল, এই কে রে, লাথি মারছিস? আব্বে আমি। এত চেঁচাচ্ছিস কেন শালা? দেখতে পারছেন না আমি শুয়ে আছি? লাথি দিলেন কেন? দিনে দুপুরে রাস্তায় পড়ে থাকিস কেন রে শালা? লাথি তো দিবই। আতপাগল লোকটি খেপে উঠল, এই শালা বলবি না, কানের গোড়ায় দিব একদম। কি তোর এত বড় সাহস? পাগলের হাড্ডি কোথাকার। আমি পাগল? তা নয় তো কি। তোর বাবা পাগল, তোর বউ পাগল, তুই পাগল, তোর ছেলে পাগল, তোর নাতি পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। শাওন এইবার চেতে উঠল, কি বললি? আতপাগলটির কলার ধরতে যাবে, অমনি শাওনের এক বন্ধু এসে পড়ে। আরে আরে করছিস কি শাওন? ও আমাকে পাগল বলল, কত বড় সাহস? লোকটা গলা বাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমার সাহস। কি করবি তুই? এই শালা শ্যুট করে দেবো একদম পেছনে। আয় আয়, দে দে। তবে রে শালা। শাওন তেড়ে এসে যাবে, অমনি নওশাদ আটকিয়ে দিল তাকে। শাওনের তেড়ে আসা দেখে আতপাগলটি বলল, এই হাত তুলবে না খবরদার, লকআপে পুরে দেব। তুই ঢুকাবি লকআপে? তোর কোন বাপ এসপি রে? তুই নিজেই তো একটা পাগল। এই বাপ তুলে কথা বলবি না, পিটিয়ে পাগলাগারদে নিয়ে যাব। কি? শাওন চেতে গিয়ে বলল, এই তোর ঠিক কোথায় অসুখ হয়েছে বলতো? এমন মলম লাগাবো না শালা। মনে রাখবি এই শাওনকে, তোকে দেখা হয়ে গেছে আমার। তুই যে একটা আতপাগল তা আমার জানা হয়ে গেছে। তবে রে। নওশাদ বাধা দিয়ে বলল, পাগলের সাথে কেন কেউ মারামারি করে? তারপর এই আতপাগলটাকে নওশাদ কোনোরকম বোঝ দিয়ে বিজয় করলো। এরপর শাওনকে বোঝ দিয়ে বলল, এইদিকে খুশি গেল অভ্রর রুমে, কাপা কাপা হাত নিয়ে ডাকলো অভ্রকে। অভ্র ফোনে তাকিয়ে বুঝতে পারলো খুশি এসেছে। দরজা খুলতেই খুশি কফির মগটা এগিয়ে দিল, আপনার কফি। অভ্র কফির মগটা নিয়ে এক চুমুক দিল। কেমন হয়েছে অভ্র ভাই? ভালো হয়েছে না? অভ্র মুখে আর কিছু বলছে না, সে কফি মুখে নিয়েই দাঁড়িয়ে রইল। খুশি জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে অভ্র ভাই? তখনও অভ্র কোনো উত্তর দিল না। হঠাৎ এক দৌড়ে বেসিনে চলে গেল। খুশি ভয়ে কাসুমাসু হয়ে হাত দাঁড়িয়ে কষলিয়ে বলল, ব্যাপারটা কি? হঠাৎ দৌড় লাগালো কেন অভ্র ভাই? ব্যাপার কিন্তু সুবিধের ঠেকছে না, কিন্তু আমি ঘূর্ণিঝড়ের আভাস পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই অভ্র বেরিয়ে এলো। দাঁত কটমটিয়ে বলল, কি দিয়ে কফি বানিয়েছিস ইডিয়েট?
খুশি আড়ালে একটা ঢোক গলে বলল, কেন অব্র ভাই, কফি ভালো হয়নি? ইডিয়েট, মেজ অব্বু তোর মতো আস্ত একটা ছাগল কেন পড়ছে আমি সেটাই বুঝতে পারছি না। কি মিশিয়েছিস কফিতে এক্ষুনি বল, নয়তো পিটিয়ে নকশা করে দেবো পিঠে একদম। খুশি কাঁদো কাঁদো গলায় বলল, কফি বানাতে যা লাগে তাই দিয়েছি। আরে কি কি দিয়েছিস সেটা বল না। তেমন কিছু দেইনি, শুধু 1 কাপ চিনি, 1 কাপ লবণ, 1 কাপ জিরা, 1 কাপ চা পাতা, 1 কাপ ধনিয়া, 1 কাপ হলুদ আর 1 কাপ আদা বাটা। বড় আম্মুর কাছ থেকে চেয়ে নিয়েছি আদা বাটা, সেটা সাথে মিশিয়ে দিয়েছি। আর শুনেছি সেটা দিলে নাকি কফি আরও সুস্বাদু হয়, তাই পুরো 1 কাপই দিয়ে দিয়েছি, সঙ্গে 2 ফুটো সুরেশ তেল আর মধু আর সামান্য একটু পেঁয়াজ কুচি। এবার বলুন তো ভালো হয়েছে না খেতে? অব্র চোয়াল শক্ত হয়ে এলো, হাত দুটো মুঠোবন্ধ করে চোখ জোড়ো বন্ধ করে চুড়ে চিৎকার করে দিয়ে বলল, খুশির বাচ্চা, আজ তুই শেষ। অব্র ফুঁসতে থাকা দেখে খুশি ভয়ে ডোক গলে বলল, আর কোনো কিছু বাকি পড়েছে অব্র ভাই? শুধু ঘি আর মরিচটাই বাকি ছিল, মিশিয়ে আনবো? খুশি, কিছু হয়েছে অব্র ভাই? আচ্ছা বল তো, কোন গাছের কাঠ বেশি শক্ত? কেন অব্র ভাই? আরে বল না, আগে বলেন কেন। বললে তোকে আইসক্রিম কিনে দেব। ও এই ব্যাপার, আসলে অব্র ভাই মেঘনি গাছের কাঠ আর ডাল খুব বেশিই শক্ত। অব্র আর কিছু বলল না, সোজা বাগানে চলে গেল। খুশি সেটা লক্ষ্য করেনি, অব্রকে পেছনে দাঁড়িয়ে বকবক করতে লাগলো। তার কথা শেষ হতেই হঠাৎ পেছন ঘুরে তাকিয়ে দেখলো অব্র ভাই। এদিকে দরজা লক থাকায় খুশি বের হতে পারল না, তবে সে বুঝতে পারছে আজকে তার সাথে খারাপ কিছু ঘটতেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অব্র মোটা একটা ডাল নিয়ে এলো পেছনে করে। আপাতত সে এটাই পেয়েছে বাগানে, তবে সেটা খুশিকে বুঝতে না দিয়ে বলল, কি যেন বলেছিলি, শুনি নাই, আবার বল। অব্রর কথা শুনে খুশি নির্দ্বিধায় বলতে লাগলো, আসলে জানেন কি অব্র ভাই, মরিচ ছাড়া তো আর তরকারি হয় না, ঘি না দিলে স্বাদ হয় না, তাই ভাবছিলাম কি এই 2টা না দিয়ে আবার পরিপূর্ণ করে বানিয়ে নিয়ে আসবো। অব্র শীতল কণ্ঠে বলল, আর বাকি রয়েছে শুধু সাপের বিষটা, তাই তো? একটা কাজ কর, সাপকে গলা টিপে ওই বিষটাও সাথে মিশিয়ে নিয়ে আসিস, এতে শুধু আর একটু সুস্বাদু হয়। এ মা, আপনি এটা কি বললেন অব্র ভাই? আমি কি আপনাকে সাপের বিষ খাওয়াতে পারি? বললেন এর কোনো কথা? অব্র দাঁত কটমটিয়ে বলল, আমি কি বাংলাদেশে তোর হাতে মার্ডার হতে এসেছি ইডিয়েট? কই না তো। অব্র পেছন থেকে লাঠিটা বের করে সামনে রাখলো। খুশির আর বুঝতে বাকি নেই নিশ্চয়ই কফিতে কিছু গন্ডগোল হয়েছে, তাই আগে বাগেই একটা বাহানা করে বলল, অব্র ভাই আমার পড়া বাকি আছে, বই খুলেই রেখে চলে এসেছি, এখন যাই কেমন? খুশি বেরিয়ে যেতে নিলে অব্র সামনে এসে বাধা হয়ে দাঁড়াই, তারপর বলল, ভণ্ডামি কি মাঝে মাঝে করিস নাকি প্রতিদিন করিস? 30 দিনই না মানে? মুখ ফসকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে বল 1 মাসে কয় দিন? 16 দিন। গুড, ভেরি গুড। এইবার বল তো পাগলাগারোতে জন্য কয়টা টিকিট কাটবো? তোর না আমার? আপনার। অব্র এবার লাঠিটা হাতে নিয়ে পরপর বসিয়ে দিল 2 বাড়ি। খুশি হাউমাউ করে কান্না করে দিয়ে বলল, ভুল হয়ে গেছে অব্র ভাই, আর এমন ভুল হবে না। এবার যদি বাঁচতে পারি এ জন্মে আপনাকে আর কফি খাওয়াবো না। আপনার জন্য বানানো কফির কসম, এবারের মতো ক্ষমা করে দেন অব্র ভাই। অব্র রুম থেকে ভিতর থেকে লাগানো, বাইরের শব্দ আসার কোনো সূত্রপাত নেই, সেজন্য নিচ থেকে কারো শোনারও চান্স নেই খুশির শব্দ। ছাড় আমায় নৌসাদ, আজ এই পাগলটাকে জন্মের শিক্ষা দেবো আমি। আমাকে নাকি পিটিয়ে পাগলা গারদে নিয়ে যাবে, পাগলে কয় কি? আজকে ওরে চিনাবো পাগলা গারদ কাকে বলে। দোস্ত বাদ দে না, এইটা পাগল। পাগলের সাথে কেউ মারামারি করে রাস্তার লোকজন দেখলে কি ভাববে বলতো? তোর এই রাস্তার লোকজনের পেছনে রাখি আমি শালা, আমার 14 গোষ্ঠীরে পাগল বললো, আর আমি তুই দাঁড়িয়ে তামাশা দেখছিলি? আরে দোস্ত শোন না, পাছায় 2টা লাথি দিব, যা শালা এখান থেকে। আরে শোন, এমন করছিস কেন? দিব। শাওন তেড়ে আসতেই নওশাদ পিছিয়ে গেল, তারপর বলল, ঠিক আছে আমি গেলাম, বিকেলে পার্কে দেখা করিস কেমন? নওশাদ চলে যাওয়ার পর শাওনও 1 মুহূর্ত দেরি না করে চলে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অতপর এদিকে নাস্তার পর্ব শেষ করে চৌধুরীর কর্তারা যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। রেহানা চৌধুরী এখনও বসে রয়েছেন, সে শাওনের জন্য অপেক্ষা করছেন। মুহূর্তেই শাওন প্রবেশ করল চৌধুরী নিবাসে। শাওনকে দেখে রেহান কিছুটা স্বস্তি পেল, ডাকলেন নাজনীন বেগমকে। নাজনীন বেগম শাওনের জন্যও নাস্তা এনে ডাইনিংয়ে রাখলেন। এরপর নাতিকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে উঠলেন তিনি। রান্নাঘরে মরিয়ম বেগম রাফির জন্য কিছু নাস্তা তুলে রেখেছে, কারণ ছেলেটা প্রতিদিন সকালে আসে ফুফির বাড়িতে নাস্তা করে যায়। শাওনের মতোই রাফিকে বেশ খাতির যত্ন করেন চৌধুরী বাড়ির গিন্নিরা। যতই হোক তাদের মেজো জায়ের ভাইপো
হয়তো ছেলেটা এখন বেকার, তাও আসতে চায় না, শুধু মরিয়ম বেগমের জন্য আসতে হয় তাকে। শাওন খাওয়া দাওয়া শেষ করে রেহানের সঙ্গে ড্রয়িং রুমে বসে গল্প জুড়ে দিয়েছে। হঠাৎই দেখা গেল শশী সিঁড়ি দিয়ে নামতে। শাওন এক পলক তাকালো সেদিকে। শশী মরিয়ম বেগমের উদ্দেশ্যে বলল তার নাস্তাটা উপরেই দিয়ে যেতে, সে আজকেই উপরে নাস্তা করবে। আচমকায় শাওনকে দেখে শশী একটু মুচকি হেসে বলল। শাওন আর রেহার সাথে কথা বলার ফাঁকে শশীকে দেখে মুচকি মুচকি হাসছে। সে শশীকে ইশারায় বলল, আসবো নাকি? শশী ইশারায় বারণ করলো, এখন না। শশী জানে এ পাগল ছেলে এ বাড়িতে যেহেতু এসেছে, একবার না একবার তার রুমে যাওয়ার পায়তারা করবেই। তারপর সেও চলে গেল নিজের রুমে। খুশি বিরক্তির ভারে মুখ কুঁচকে আসে। রুমে বসে কান্না করছে। নাজনীন বেগম তেল গরম করে লাগিয়ে দিয়েছে। ব্যথা না কমায় তিনি স্প্রেও করে দিয়েছেন। মেহগনি গাছের মোটা ডালের বাড়িতে পায়ের পেশিতে কালশিটে দাগ হয়ে আছে খুশির পিঠে। ব্যথায় পিঠ পা আর অবশ প্রায় হয়ে গেছে। খুশি পায়ে হাত দিয়ে রেখে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে কাঁদতে নাজনীন বেগম বললেন, কান্না করিস না মা, এই তো ভালো হয়ে যাবে, স্প্রে করে দিয়েছি, এখন ব্যথাটা কমে যাবে। নাজনীন বেগম খুশিকে শুইয়ে দিয়ে চলে গেলেন অভ্রর রুমে। ভেতরে ঢুকতেই দৃষ্টি গেল আয়নার চুল ঠিক করতে থাকা অভ্রর দিকে। দেখে মনে হচ্ছে কোথাও একটা বের হবে। তিনি একটু এগিয়ে গেলেন। হ্যাঁ রে বাবা, মেয়েটাকে এমনভাবে মারা কি খুবই প্রয়োজন ছিল? আয়নার দৃষ্টি রেখেই অভ্র বলল, অন্য কোনো প্রসঙ্গ থাকলে বলো, নয়তো গেলাম, আমার কাজ আছে। সামান্য একটা কফির জন্য এভাবে মারলি কেন মেয়েটাকে? আম্মু, তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবে না একদম। তাহলে কোন বিষয় নিয়ে কথা বলবো? আপাতত কোনো বিষয় নিয়ে নয়। তাহলে তুই ঠিক করে দে কোন বিষয় নিয়ে কথা বলবো। অভ্র এবার চেতে পেছন ফিরে বলল, আর কবে বুঝে রবে ও? কলেজে উঠেছে ও, এখন আর 8 বছর নয়। এখন আর সে ছোট নয়। এত বছর কি করেছো তোমরা? বসে বসে ডিঙ্গি বানিয়েছো। একটা কাজও তো ভালো করে শেখাতে পারলে না, শুধু পারে রান্নাঘরে বসে বসে গল্প জুড়ে দিতে। তার মা চাচিরাই তো এমন, তাহলে সে আর কি শিখবে? এইগুলাই তো। সঙ্গে তো আছে আরেক অশিক্ষিত মূর্খমায়িকা মহিলা। আমাকে কি যেন দিয়েছিল, শরবত দিতে এসেছিল। কথাটা আব্র দাঁত কটমটিয়েই বলল। ছেলের কথায় নাজনীন বেগম আর রাগ বাড়িয়ে কিছু বলতে চাইলেন না, কারণ প্রশ্ন করতে না করতেই 2-4টে কথা শুনিয়ে দিল। অব্র রেগে আরও বলল, আপুর কয়দিন পর বিয়ে, এখন যদি ওকে একটা ডিমবাজি করতে বলো সেটাও পারবে না। আর শশী, শুধু পড়াশোনা করলেই হবে? একটা কিছু তো শেখাওনি তাকে। আর তোমাদের আদরের রানী খুশির তো কথা বাদই দিলাম। মেয়েগুলোকে কি বানিয়েছো তোমরা? কোনো খবর রাখো? এরা কিভাবে চলাফেরা করছে? বাড়ির পুষকে তুলি থেকে শুরু করে প্রত্যেকটা মেয়ে প্রেম করে, সেসব খবর তোমরা রাখো? কবে যেন সবগুলোরে পিটিয়ে শুটকি বানিয়ে দেই রোদে দিয়েই আমি। এগুলোও কেন বলছিস বাবা? নাক টিপলে দুধ বের হবে, এরা করে প্রেম? পা লম্বা হয়ে গেছে, কেটে ফেলে রেখে দেবো একদম ঘরে। সেদিনও ইন্টারে পড়োয়া বফ নিয়ে পার্কে ঘুরলো তুলি। আর তোমাদের মেজর রানী শশীর কথা আর কি বলবো? ঘরের শত্রু বিভীষণের সাথে চক্কর চলে। আর তোমাদের খুশি রানী কোচিং ফাঁকি দিয়ে পার্কে ঘুরে। সঙ্গে আছে একজন প্রেমে পিএইচডি ডিগ্রি অর্জন করা নাফিসা। সে মেয়ে অনার্সে পড়ুয়া এক ছেলের সঙ্গে লাইন ধমিয়ে করছে। কোচিং ফাঁকি দেয় আর কিছু বললাম না, এখন তো উঠতে বসেছে। প্রেমগুরু হয়ে গেছে এক একজন। এখন না প্রেম করতে গিয়ে শহীদ হয়ে যায়। ছেলের সেতে যাওয়াতে নাজনীন বেগম দমে গেলেন। তিনি আর আগ বাড়িয়ে কিছু বলার শক্তি পেলেন না। মেয়েগুলো কি সত্যি আড়ালে এইসব করে বেড়াচ্ছে? সত্যিকারা সঠিক শিক্ষা দিতে পেরেছে মেয়েগুলোকে? তবে এখনও কিছু স্পষ্ট নয়। ছেলের কথা পুরোপুরি মগজে নিতে অক্ষম সে। তবে এই মুহূর্তে ছেলের রাগ কমানোটা জরুরি। ঠিক আছে বাপ, তুই কোথাও যাবি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তোকে আবার কফি করে দেই? তার দরকার নেই, বাইরে করে নিব। কথাটা শেষ করেই অভ্র বেরিয়ে পড়ল। রুমের ভেতর থেকে প্রবেশ করে একজন বলল, পাখি তুই কই? আচমকায় শাওনের আসার শব্দ শোয়া থেকে উঠে বসলো খুশি। আরে ভাইয়া, তুমি কখন এলে? এই তো এক্ষুনি এসেছি। তুই কোথায় ছিলি পাখি? পুরো বাড়ি তোকে গরু খুঁজেছি। খুশি মুখ ভার করে ঠোঁট উল্টিয়ে বলল, আজকে গরু ধোলাই দিয়েছে আমায়। বলিস কি রে? কার এত বড় সাহস আমার বোনরে গরুর ধোলাই দেয়? শুধু একবার নামটা বল, পিটিয়ে পাগলা গারদে নিয়ে যাব। ভাইয়া তুমি পারবে না, শুধু একবার নামটা বল তো। দেখ পাখি, ওকে আজ আমি পাগলা গারদে ঘুরিয়ে নিয়ে আসবো আমি। বল তাড়াতাড়ি বল, নামটা বল। খুশি এক কান্না করে দিয়ে বলল, অব্র ভাইয়া। এবার বলো, বিচারটা কবে দিবে? শাওনের মুখে কোনো সাড়া শব্দ নেই। এভাবে বরফের নয় জমে থাকতে দেখি খুশি শাওনকে ঝাঁকিয়ে বলল, ও ভাইয়া বলো না, তুমি বিচারটা করে দিবে?
তুমি তো অব্র ভাইয়ার থেকে বড়, এখন তো ওনাকে পিটিয়ে শুটকি বানিয়ে দাও, যেভাবে উনি আমাকে মেরেছে। শাওন মিকি হেসে বলল, বলছিলাম কি পাখি, তুই কি কিছু করেছিস? একথা বললে কেন ভাইয়া? আমার তো সৎ শান্ত শিষ্ট মেয়ে কি আর দুটো আছে বল? তা নেই, তাহলে অব্র ভাইয়াকে মেরে দাও। শুধু আমায় মারে, নিজেকে কী ভাবে? নিজে একটু সুদর্শন বলে এত অ্যাটিটিউড? আচ্ছা পাখি, তোর না শরীর খারাপ, শুয়ে পড়, তোর চকলেটগুলো টেবিলে রাখলাম। আমি একটু ওয়াশরুম থেকে আসি বলেই শাওন কেটে পড়ল, কারণ অব্র শাসন করেছে মানে কিছু একটা করেছে সে। এখন যদি অব্রর পক্ষ নিতে চাই তাহলে শাহাদাত চৌধুরীকে সব বলে দিবে সে। টেবিলে নত অবস্থায় বসারত শশীর পেছনে কেউ একজন ঝাপটে ধরতেই কেঁপে উঠল সে। পেছনে ফিরেই তাকাতেই আগেই শাওন হাতের বাঁধন শক্ত করে বলল, ও উঠবি না, আরেকটু জড়িয়ে থাকতে যান। তারপর খোঁচা খোঁচা দাঁড়িয়ে ঘষে দিল শশীর কাঁধে। শশী সরে যেতে চাইলেও পারল না, আটকা পড়ল পুরুষালী শক্ত হাতের বাঁধনে। শশীকে এভাবে নড়তে দেখে শাওন এবার নিজেকে দিকে ফেরালো। লজ্জায় লাল হয়ে আছে শশীর গাল দুটো। শশীর মুখে কোনো সাড়া শব্দ নেই দেখে তাকে আরও কাছে টেনে নিল শাওন। যত্ন করে চুমু আঁকলো কপালে এবং গালে। অতপর নরম কণ্ঠে বলল, এ বাড়িতে তো তোকেই দেখতে আসি, এত বিশাল পৃথিবীতে তোর মাঝেই আমি শান্তি খুঁজে পাই, আরেকটু জড়িয়ে থাকতে দে যান। বলেই মুহূর্তে আবার জড়িয়ে নিল শশীকে। দরজার দিকে চোখ যেতেই কিছু একটা ভেবে শশী বলল, ভাই তুমি এখন যাও, আম্মুরা কেউ দেখলে সমস্যা হয়ে যেতে পারে। দরজাটাও খোলা। শাওন চেতে গেলে শাওনের মাথা ঠিক থাকে না। চেতে গিয়ে বলল, শালিদ হাই থেকে ভাই বানিয়ে দিলি? আজ তো একটা মির্জাফর তুই, তুই কোনোদিন আর কোনোদিন আসমু না তোর কাছে। আরে আরে যাও কই মরতে? আরে নাস্তাটা তো করে যাও। শাওন চেতে বেরিয়ে গেল। শশী পেছন থেকে কত ডাকলো, শুনল না ছেলেটা। টেনশনের মাঝেই শশী মুচকি হাসলো, কারণ ছেলেটার এমন রেগে থাকলেও তার জন্য ভালোবাসা অফুরন্ত। এমনি রাগ যতই করুক, রাগ কমে গেলে ঠিকই একবার না একবার আসবে সে। বিকেল 5:48 বাজে। ড্রয়িং রুমে বসে আছে রেহানা। একটু আগেই রাবেয়া তাকে চা দিয়ে গেল। সেই মুহূর্তের বাহির থেকে রৌদ্রের আগমন ঘটল। সিঁড়ির থেকে আসতেই সোফায় বসে থাকা রেহানা তাকে ডাকলো, কিছু বলবে দাদিমণি? হ্যাঁ, আমার রুমে আসো তো দাদু ভাই। ঠিক আছে দাদিমণি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর দুজনেই চলে গেল উপরে। অব্র বাড়িতে নেই। রেহানা বেশ চিন্তিত হয়ে আছেন। বাড়ির বড় ছেলে, তাকে নিয়েই যত আশা। তার মধ্যে ছেলেটা আজকাল কেমন আচরণ করে। যদিও এটা নতুন কিছু নয়, অব্র ছোট থেকেই বদমেজাজি রাগী টাইপের একটা ছেলে। নিজেদের মতোই চলতে পছন্দ করে। তাকে বোঝাতে গেলে এক তো বুঝিয়ে দেবে আর এক। তবে বিদেশ থেকে ফেরার পর ছেলেটা কেমন জানি হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া নেই, রুমের দরজা বন্ধ করে কিছু একটা করে। তাছাড়া তিনি যখন রুমে প্রবেশ করলো তখন অব্রকে স্বাভাবিক দেখা গিয়েছিল। এত কিছু ভাবার মধ্যে আগমন ঘটল রৌদ্রের। সে ভেতরে প্রবেশ করে বলল, হ্যাঁ দাদিমণি বলো। রেহানা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, তোমাকে যা যা প্রশ্ন করব সঠিকভাবে জবাব দিবে দাদু ভাই। ঠিক আছে দাদিমণি বলো। তিনি কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি কি জানো অব্র দাদু ভাইয়ের ব্যাপারে? মানে কে সে, সে কি করছে বর্তমানে? এ কথা বললে কেন দাদিমণি? তোমাকে যা বলেছি উত্তর দিবে। তুমি তো সঙ্গে ছিলে, তাহলে নিশ্চয়ই সব জানবে। রৌদ্র কিছু বলতে যাবে, অমনি পর্দায় কারো একটা ছায়া দেখল। রৌদ্র বলতে গিয়েও থেমে গেল। ব্যাপারটা কি হলো দাদু ভাই?